কখনো কি মনে প্রশ্ন এসেছে একটা বিশাল কোম্পানি কিভাবে মিলিয়ন মিলিয়ন ডলারের সেলস দেখিয়েও দিন শেষে আসলে একটা টাকাও আয় করে না? চলুন আজ আমরা কর্পোরেট অ্যাকাউন্টিংয়ের এই জটিল রহস্যটাই উন্মোচন করি। ভাবুন তো একবার, এটা কিভাবে সম্ভব হতে পারে? এই ধাঁধার মধ্যেই কিন্তু আজকের আলোচনার আসল বিষয়টা লুকিয়ে আছে। উত্তরটা আসলে খুবই সোজা সাপটা। কোম্পানিটা আসলে নিজের কাছেই বিক্রি করছে। যখন একটা বড় কর্পোরেট গ্রুপের একটা কোম্পানি আরেকটা কোম্পানির মালিক হয়, তখন এই ধরনের অভ্যন্তরীণ লেনদেন কিন্তু প্রায়ই ঘটে থাকে। আসুন একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা আরও সহজ করে বোঝা যাক। ধরুন, একটা প্যারেন্ট কোম্পানি আছে আর তার অধীনে আছে একটা সাবসিডিয়ারি কোম্পানি। এখন প্যারেন্ট কোম্পানি তার সাবসিডিয়ারি কোম্পানির কাছে কিছু পণ্য বিক্রি করল। কাগজে কলমে কি হল? প্যারেন্ট কোম্পানি একটা বেশ বড়সড় মুনাফা দেখিয়ে দিল। আর এখানেই হচ্ছে আসল সমস্যাটা। দেখুন, প্যারেন্ট কোম্পানি যখন নিজের হিসাবের খাতা দেখছে, তখন মনে হচ্ছে বাহ, দারুণ লাভ। কিন্তু যদি আমরা পুরো গ্রুপটাকে একটা পরিবার হিসাবে দেখি, তাহলে দেখব টাকাটা শুধু এক পকেট থেকে অন্য পকেটে গেছে। বাইরে থেকে তো কোনো নতুন পয়সা আসেনি। এই যে লাভটা, একেই বলা হয় কাগজে মুনাফা। আর এটা বিনিয়োগকারীদের জন্য খুবই বিভ্রান্তিকর হতে পারে, কারণ এটা দেখে মনে হতে পারে কোম্পানির আর্থিক অবস্থা হয়তো খুব ভালো, যা আসলে সত্যি নাও হতে পারে। এই বিভ্রান্তি দূর করার জন্যই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে একটা সমাধান নিয়ে আসা হয়েছে। আর সেই সমাধানটাই হল একত্রীকরণ বা কনসলিডেশন। এই প্রক্রিয়ার মাধ্যমে গ্রুপের সবকটা কোম্পানির ভেতরের লেনদেন বাদ দিয়ে দেওয়া হয়, যাতে আমরা আসল আর্থিক চিত্রটা দেখতে পারি। ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস বা সংক্ষেপে IFRS 10 বলছে, একটা সমন্বিত আর্থিক বিবরণী হল এমন একটা রিপোর্ট যেটা একটা প্যারেন্ট কোম্পানি আর তার সব সাবসিডিয়ারি কোম্পানিকে মিলিয়ে একটা মাত্র কোম্পানি হিসেবে দেখায়। ফলে পুরো গ্রুপটার আর্থিক স্বাস্থ্য আমরা এক ঝলকেই বুঝতে পারি। ব্যাপারটা অনেকটা একটা পারিবারিক বাজেটের মতো। ধরুন, বাড়িতে কোনো বাচ্চাকে পকেট মানি দেওয়া হলো। এতে কি পরিবারের মোট আয় বেড়ে যায়? না তো, টাকাটা তো ঘরের মধ্যেই থাকে। ঠিক তেমনি একটা গ্রুপের অভ্যন্তরীণ লেনদেন গ্রুপের জন্য নতুন কোনো আয় তৈরি করে না। বেশ, তথ্য তো অনেক হলো। এখন প্রশ্ন হলো, অ্যাকাউন্ট্যান্টরা বাস্তবে এই একত্রীকরণের কাজটা করেন কিভাবে? চলুন সেই প্রক্রিয়াটা একটু ধাপে ধাপে দেখে নিই। মূল প্রক্রিয়াটা আসলে দুটো সহজ ধাপে হয়। প্রথমত, গ্রুপের সব কোম্পানির সম্পদ আর দায় একটা আরেকটার সাথে সোজাসুজি যোগ করে দেয়া হয়। আর দ্বিতীয় ধাপে, মানে আসল কাজটা হলো তাদের মধ্যেকার যত অভ্যন্তরীণ লেনদেন আছে, যেমন ধরুন এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে বিক্রি বা ঋণ, সেগুলোকে হিসাব থেকে পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হয়। এই বাতিল করার পেছনের যুক্তিটা খুব সহজ। আমরা নিশ্চিত করতে চাই যেন একই জিনিস দুবার গণনা না হয় বা গ্রুপের ভেতরের ব্যবসা থেকে কোনো কৃত্রিম মুনাফা না দেখানো হয়। মূল লক্ষ্য হল শুধুমাত্র বাইরের জগতের সাথে গ্রুপের যে লেনদেন হয়েছে সেটার একটা পরিষ্কার চিত্র তুলে ধরা। এখন এই সব যোগবিয়োগ করার ফলে কিছু অদ্ভুত কিন্তু খুব ইন্টারেস্টিং আইটেম তৈরি হতে পারে, যা আগে কোনো একক কোম্পানির হিসেবে দেখা যেত না। আমরা মজা করে এদেরকে ফাইন্যান্সিয়াল ঘোস্ট বা আর্থিক ভূত বলতে পারি। চলুন এদের সাথে একটু পরিচিত হওয়া যাক। ধরুন, একটা কোম্পানি আরেকটা কোম্পানিকে কিনল, কিন্তু তার সম্পদের যা বাজার মূল্য তার চেয়েও বেশি দাম দিয়ে কিনল। এই অতিরিক্ত টাকাটা কেন দেয়া হলো? হতে পারে ব্র্যান্ডের নাম, খ্যাতি বা গ্রাহকদের আনুগত্যের মতো অদৃশ্য কোনো কিছুর জন্য। এখন প্রশ্ন হলো, এই বাড়তি টাকাটা হিসাবের খাতায় কিভাবে দেখানো হবে? এই যে অতিরিক্ত অর্থ, অ্যাকাউন্টিংয়ের ভাষায় একেই বলা হয় সুনাম বা গুডউইল। এটা আসলে একটা অদৃশ্য সম্পদ হিসেবে কোম্পানির ব্যালেন্স শিটে দেখানো হয়। এটা এক কথায় ক্রেতা কোম্পানির চোখে বিক্রেতা কোম্পানির ভবিষ্যৎ সম্ভাবনার একটা প্রতিফলন। আচ্ছা, সবসময় তো আর এমন হয় না যে পেরেন্ট কোম্পানি তার সাবসিডিয়ারির 100% শেয়ারই কিনে নেয়, তাই না? অনেক সময় দেখা যায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য সংখ্যাগরিষ্ঠ শেয়ার কেনাই যথেষ্ট। যেমন এই ছবিটাতে দেখা যাচ্ছে, ধরা যাক পেরেন্ট কোম্পানির 80% মালিকানা রয়েছে, তাহলে বাকি 20% শেয়ার কাদের হাতে? এগুলো থাকে বাইরের অন্যান্য বিনিয়োগকারীদের হাতে। এই অংশটাকেই বলা হয় অনিয়ন্ত্রণকারী অংশ বা নন কন্ট্রোলিং ইন্টারেস্ট, সংক্ষেপে NCI। সমন্বিত আর্থিক বিবরণীতে এই NCI-কে আলাদাভাবে দেখানো হয়। কেন? যাতে বিনিয়োগকারীরা পরিষ্কারভাবে বুঝতে পারেন যে সাবসিডিয়ারির মোট সম্পদের কতটা অংশ আসলে ওই বাইরের শেয়ার হোল্ডারদের প্রাপ্য। এটা রিপোর্টিংয়ে একটা স্বচ্ছতা নিয়ে আসে। তো এত সব জটিল হিসাব নিকাশের পর আসল লাভটা কি? শেষ পর্যন্ত কেন এই একত্রীকরণ বা কনসলিডেশন এত বেশি গুরুত্বপূর্ণ? পার্থক্যটা আসলে দৃষ্টিভঙ্গির। একটা পৃথক বিবরণী শুধু একটা কোম্পানির আইনি চিত্র দেখায়, কিন্তু একটা সমন্বিত বিবরণী পুরো গ্রুপটাকে একটা অর্থনৈতিক পরিবার হিসেবে দেখায়।
এটা সেই কাগজে মুনাফা বাদ দেয় আর পুরো গ্রুপের মোট ঋণের পরিমাণটাও স্বচ্ছভাবে প্রকাশ করে, যা একজন বিনিয়োগকারীর জন্য সঠিক সিদ্ধান্ত নিতে খুবই জরুরি। এই কনসেপ্টটা অ্যাকাউন্টিংয়ের জগতে এতটাই জরুরি আর কিছুটা কঠিনও বটে যে রেডিটে একজন ছাত্র মজা করে লিখেছিল, ওয়ান কনসোল এ ডে কিপস দ্য রিজিট অ্যাওয়ে। মানে হলো দিনে একটা কনসলিডেশন করলে আর পরীক্ষায় ফেল করতে হয় না, যা এর জটিলতা এবং গুরুত্ব দুটোই একবারে বুঝিয়ে দেয়। সুতরাং পরের বার যখন কোনো বড় কোম্পানির আর্থিক প্রতিবেদন দেখবেন, তখন একটু থেমে নিজেকে প্রশ্ন করবেন, যা দেখছি সেটা কি পুরো গল্প নাকি গল্পের একটা ছোট্ট অধ্যায়। একত্রীকরণের এই ধারণাটা একটা কোম্পানির সাফল্য আর ঝুঁকির সম্পূর্ণ চিত্র বুঝতে আর একজন বিচক্ষণ সিদ্ধান্ত গ্রহণকারী হতে দারুণভাবে সাহায্য করবে।